তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম ৩-এর এক গল্প মৃত্যুখনি। তাহলে চলুন শোনা যাক। এই যে কিশোর, দুই সুরঙ্গের ঢাকনা তুলে উকি দিয়েই বলল মুসা আমান, জানো কার সঙ্গে দেখা হয়েছে? মুসার পেছনে হেডকোয়ার্টারে ঢুকলো রবিন মিলফোর্ড। হেডকোয়ার্টার মানে পুরানো বাতিল একটা টেলার, মোবাইল হোম, পাশা সার্ভিসিয়ার্ডের পাহাড় প্রমাণ লোহালক্করের জঞ্জালের তলায় চাপা পড়েছে অনেক দিন আগে। বাইরে থেকে দেখা যায় না। ভেতরে ঢোকার জন্য কয়েকটা গোপন পথ বানিয়ে নিয়েছে তিন গোয়েন্দা। তারই একটা দুই সুড়ঙ্গ। জানি, বলল ডেস্কের ওপাশে সুইভেল চেয়ারে বসা কিশোর পাশা মেরি চাচি। আজ ভোর 6টায় উঠে নাস্তা খাইয়ে জোর করে রাশেদ চাচাকে পাঠিয়েছে একটা গ্যারেজে। পেপারে বিজ্ঞাপন দিয়েছে ওখানে নাকি অনেক পুরানো মাল বিক্রি হবে। জিনিসপত্রের লিস্ট দেখে খুব পছন্দ হয়েছে চাচির। ঘড়ির দিকে তাকালো সে। 1:15 বাজে। এতক্ষণে নিশ্চয় এসে পড়েছে চাচা। ট্রাক বোঝাই করে মালপত্র নিয়ে এসেছে। বরিশাল রোবার একা পারছে না, নামানোর জন্য আমাদেরকে দরকার। তাই ওয়ার্কশপে খুঁজতে এসেছে চাচি। আসার সময় তাকেই দেখে এসেছো। হলো না, হাসল রবিন। ভুল করলে মিস্টার শার্লক হোমস, চেয়ারে বসতে বসতে বলল সে। কিশোর পাশাও ভুল করে তাহলে? চাচি নয় কিশোর, চাচি নয়, মুখ টিপে হাসল মুসা। অনুমান করো তো আর কে হতে পারে? ওহো, পারছে না। অবাক হয়েছে জানো কিশোর। তোমরাই বলো। ধীরে বন্ধু, ধীরে। খুব মজা পাচ্ছে সহকারী গোয়েন্দা। এত তাড়াহুড়ো কেন? এসেছি, দুদণ্ড বসি, জিরাই, তারপর বলবো। এখন কেমন লাগছে? কোনো রহস্য যখন বুঝি না আমাদের ধাঁধায় রেখে খুব তো মজা পাও। এখন না ভাই, আর থাকতে পারছি না। আগ্রহে সামনে ঝুঁকে এলো কিশোর। বলো না, বলেই ফেলো। তাহলে ভবিষ্যতে আর ভোগাবে না তো আমাদের? না। রবিনের দিকে তাকালো মুসা। কি রবিন, বলবো? মাথা কাত করল রবিন। কিশোরের হাবভাব সন্দিহান করে তুলছে তাকে। এভাবে আগ্রহ প্রকাশ করবে কিশোর পাশা? না, ঠিক মানাচ্ছে না স্বভাবের সঙ্গে। সকালে বাজারে গিয়েছিলাম বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে মুসা। এতক্ষণ চেপে রাখতে তারই কষ্ট হয়েছে। দেখা হয়ে গেল জিনার সঙ্গে। জিনা? জট করে সোজা হলো কিশোর। আরে হ্যাঁ, জিনা, আমাদের জর্জিনা পার্কার। তাই নাকি? আমি তো জানতাম নিউ মেক্সিকোয় ছুটি কাটাচ্ছে ও, চাচার রাঞ্চে। তার মা বাবা গেছেন জাপানে। সেখানে এক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দেবেন মিস্টার পার্কার। তুমি জানতে? কই বলনি তো। জিজ্ঞেস তো করনি। যাকে, কোথায় এখন জিনা? পার্কার হাউসে, জবাব দিল রবিন। মোসার কাছে শুনলাম কিছু জিনিসপত্র নিতে এসেছে, গুছিয়ে নিচ্ছে হয়তো। জি না, জনাবেরা, আমি এখানে। পর্দা সরিয়ে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এলো জিনা। পরনে রংচটা জিন্সের প্যান্ট, গায়ে ধবধবে সাদা সিল্কের ওয়েস্টার্ন শার্ট, যেন এইমাত্র নামলো ঘোড়ার পিঠ থেকে। হা হয়ে গেল মোসা আর রবিন। মিটিমিটি হাসছে কিশোর। তো তুমি? তোতলাচ্ছে মোসা কিশোরের দিকে যে। আমাদের বোকা, দুত্তুর। নিজের উপর রেগে গেল সে। ভেবেছিল কিশোরকে জব্দ করবে, উল্টে তাদের দুজনকেই এমন চমকে দিল গোয়েন্দা প্রধান। হতাশ চোখে রবিনের দিকে তাকালো মোসা। তুমি বাড়ি যাওনি? রবিন জিজ্ঞেস করলো জিনাকে। না,
বাজার থেকে সোজা চলে এসেছি। এই তো আমিও ঢুকলাম, তোমরাও ঢুকলে। তবে না বলেছি বাড়ি যাবে তবে না বলেছিলে বাড়ি যাবে। খুব ঢেকে রাখতে পারল না মুসা, যেন সব দোষ জিনার। বলেছিলাম, কিন্তু যাইনি, ইচ্ছে করেই যাইনি, আমাদের জব্দ করার জন্যে। ইচ্ছে করেই যাওনি আমাদের জব্দ করার জন্যে? আরে কি মুশকিল, আমি জানি নাকি তুমি এসে এরকম করবে কিশোরের সঙ্গে? এতই যদি ঠকানোর ইচ্ছে ছিল, আগে বললে না কেন আমাকে? আরে ধুর, রাখো তো, ধমক দিয়ে দুজনকে থামালো রবিন। কি ছেলে মানুষই করছো মুসা, তখনই বলেছিলাম এসবের দরকার নেই। পারবে না কিশোরের সঙ্গে, ও সবসময় এক ধাপ এগিয়ে থাকে। খামোকা লজ্জা দিচ্ছ রবিন, বাধা দিল কিশোর। এটাতে আমার কোনো হাত ছিল না, নিতান্ত ভাগ্যক্রমে ঘটে গেছে। জিনা তোমাদের আগে চলে এসেছে। যাকগে, জিনা বসো। তা কি মনে করে? এমনি, চাচার কাজ ছিল রকি বেচে। জিজ্ঞেস করলো আসবো নাকি। ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে যাই। তাছাড়া কয়েকটা জিনিস রয়েছে বাড়িতে, নিয়ে যাব। কবে যাচ্ছ? আজই? আগামীকাল? ভালোই কাটছে তাহলে ছুটি। দারুণ, মাথা ঝাঁকি দিল জিনা। মুখের উপর এসে পড়ল এক গোছা রোদে পোড়া তামাটে চুল। সরালো। যা একখান কেস পেয়েছি না, উজ্জ্বল হয়ে উঠেছে বড় বড় তামাটে দুটো চোখের তারা। কেস? মুসার রাগ পানি। হ্যাঁ, উপরে নিচে মাথা ধোলালো জিনা। চাচার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেব না। কেন, বোকা নাকি তোমার চাচা? তুমি যে কি বলো মুসা, চাচা বোকা হবে কেন? আমার বাপের ফুফাতো ভাই কোয়েন্টিন উইলসনকে বোকা বলে কার সাধ্য? স্টক মার্কেটে অনেক টাকা কামিয়েছে, নিউ মেক্সিকোয় রান্স আর জায়গা কিনে এখন কিস্টমাস গাছের ব্যবসা ফেলেছে। এমনিতে খুব চালাক, কিন্তু মানুষের ব্যাপারে একেবারে দিলদরিয়া। সবাইকেই বিশ্বাস করে, সেজন্যে ঠকেও মাঝে মধ্যে, তাও শিক্ষা হয় না। তুমি তাহলে মানুষ চেনো বলতে চাও? হাসলো মোসা। সবাইকে চিনি বলাটা ঠিক হবে না, রাগলো না জিনা, কিন্তু মোসার খোঁচাটা ফিরিয়ে দিল। তবে হদ্দবোকা আর হারামি লোক দেখলেই চিনতে পারি। কিশোরের দিকে ফিরল। চাচা যে জায়গাটা কিনেছে সেটা আগে মাইনিং কোম্পানির ছিল। এটা খনি এখনো আছে, নাম ডেথ ট্রাফ মাইন। মৃত্যুক্ষণে বিড়বিড় করল কিশোর। আরে বাব্বা, সাংঘাতিক নাম তো। চোখ বড় বড় করলো মোসা। তা কি পাওয়া যায় ওই খনিতে? ডাইনোসরের হাড়? রূপা? মোসার কথা গায়ে মাখল না জিনা। খনিটা এখন মৃত, রূপাও ফুরিয়েছে। ওরকম নাম দেওয়ার কারণ, এক মহিলা ওটাতে পড়ে মরেছিল। টুইন লেকসে খনির আশপাশে এখনো নাকি মাঝে সাঝে ওই মহিলার ভূত দেখা যায়। আমি এর একটা বর্ণও বিশ্বাস করি না, তবে শয়তানের ছোঁয়া আছে ওখানে। খুনিয়ার আশেপাশের অনেক জায়গা কিনে নিয়েছে এক বেটা। রোদে পোড়া গায়ের চামড়ায় রক্ত জমলো তার। কিছু একটা কুকাজ করছে হারামিটা, বদমতলব আছে। আরো মজা কি জানো? বেটা জন্মেছ টুইন লেকসে। সেটা কি অপরাধ নাকি? অবাক হলো রবিন। না, তবে কেউ জন্মের পরপরই যদি কোনো জায়গা ছেড়ে চলে গিয়ে কোটিপতি হয়ে ফিরে আসে, অনেক জায়গা কিনে বসবাস শুরু করে, আর ভাব দেখায়, আহা আমার মাতৃভূমি,
আমি তোমায় কত ভালোবাসি। তাহলে গা জ্বলে না? আস্ত ভণ্ড লোকটা, র্যাটল সাপের চেয়েও বদ। খুনের মুখ আবার খুলেছে সে। লোহার গ্রিল দিয়ে বন্ধ করা ছিল, সে খুলেছে। তারপর খনির মুখে পাহারায় রেখেছে এক বাঘা কুকুর। ওই মরা খনিতে কি পাহারা দেয়? ঝকঝকে নতুন জিন্স আর শক্ত হ্যাট পরে ঘুরে বেড়ায় বেটা, একেবারে বেমানান। মেয়েদের মতো নখের যত্ন করে আবার। বলো, বেটার ছেলের এই ন্যাকামি সহ্য হয়? চুপ করলো জিনা। ছেলেরা কেউ কিছু বলছে না দেখে আবার মুখ খুলল। খনির ধারে কাছে ঘেঁষতে দেয় না কাউকে। ব্যাপার সুবিধে ঠেকছে না আমার। চাচার ঠিক নাকের সামনে কিছু একটা করছে সে। চাচা বুঝতে পারছে না বটে, কিন্তু আমি সব শয়তানি বের করেই ছাড়ব। আল্লাহ তোমার সহায় হন, শান্ত কণ্ঠে বলল মুসা। মুসার ছাল সারানোর জন্য মুখ খুলতে যাচ্ছিল জিনা। এই সময় স্পিকারে ডাক শোনা গেল, জিনা! উঠে গিয়ে টেলারের ছাতে বসানো পেরিস্কোপ সর্বদর্শনে চোখ রাখল রবিন। একজন লোক, সাদা চুল, বড় গোঁফ। মেরি চাচিও সঙ্গে আছেন। আমার চাচা। উঠে দাঁড়ালো জিনা। বলে এসেছিলাম আমি এখানে থাকব। তোমরা দেখা করবে চাচার সঙ্গে? খুব ভালো মানুষ, আমি খুব পছন্দ করি। উঠল কিশোর। বেরিয়ে এলো ওরা চারজনেই। এই যে, দেখেই বলে উঠলেন মেরি চাচি। গর্ত থেকে বেরিয়ে এসেছে শিয়ালগুলো। এত চেষ্টা করলাম, গর্তটার মুখ খুঁজে পেলাম না আজতক। চাচি, কেমন আছেন? জিজ্ঞেস করলো জিনা। ভালো, তুমি কেমন? শুধু মাথা কাত করে বোঝালো জিনা ভালোই আছে। এগিয়ে এলেন মিস্টার উইলসন। একে একে হাত মেলালেন তিন কিশোরের সঙ্গে। আন্তরিক হাসিতে উদ্ভাসিত মুখ। তোমরাই তাহলে তিন গোয়েন্দা? তোমাদের প্রশংসা এত করেছে জিনা? দূর, কই এত বললাম। লজ্জা পেয়েছে জিনা। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। পকেট থেকে কার্ড বের করে বাড়িয়ে ধরল কিশোর। আমাদের কার্ড, যদি কখনো দরকার লাগে। কার্ডটা পড়লেন উইলসন। বুড়ো কোচকালেন। আশ্চর্য বদকগুলো কেন? আমাদের মনোগ্রাম, গম্ভীর মুখে জবাব দিল কিশোর। সব রকম আজব রহস্যের কিনারা করতে আমরা প্রস্তুত। এটা তারই সংকেত। ও, হাসলেন তিনি। রহস্য সমাধান করতে তোমাদের দরকার কখনো পড়বে না। তবে হ্যাঁ, অন্য একটা কাজে সাহায্য করতে পারো। মালির কাজ করেছ কখনো? তা বোধ হয় করেনি, হেসে বলল জিনা। তবে ইয়ার্ডে যোগালির কাজ প্রায়ই করে। শুনেছি তার জন্য টাকাও নেয় আবার। তাই নাকি? তাহলে তো খুব ভালো। তোমরা গাছ ছাড়তে পারবে? গাছ? রবিন বলল। ক্রিস্টমাস গাছ, বললেন উইলসন। ছেটে ছেটে ডাল পাতা ঠিক রাখতে হয়, নইলে বড়দিনের সময় মাপ মতো থাকে না। বেয়ারা রকম ছড়িয়ে যায় এদিক ওদিক। টুইন লেক্সে লোক পাচ্ছি না। এখন তো তোমাদের ছুটি, চলো না কাল আমাদের সঙ্গে। 2 সপ্তাহে অনেক উপকার হবে আমার। চাচির দিকে তাকালো কিশোর নীরবে। ইঙ্গিতটা বুঝলেন উইলসন। মেরি চাচিকে বললেন, কোনো অসুবিধে হবে না ওদের মিসেস পাশা। অনেক ঘর খালি আছে আমার, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। কিশোরকে যাওয়ার অনুমতি দিন আপনি। মুসার রবিনের মায়ের সঙ্গে আমি না হয় কথা বলবো। আমি বললেও রাজি হবে, ভাবলেন মেরি চাচি। কিন্তু কথা সেটা না। ইয়ার্ডেও অনেক কাজ। ভাবছিলাম জঞ্জাল অনেক জমেছে। ওদের স্কুল যখন ছুটি ছাপ করে ফেলতো ফেলতে পারত। চাচি। এগিয়ে গিয়ে চাচির 2 কাঁধে হাত রাখলো কিশোর। তোমার কাজ পরেও করে দিতে পারবো আমরা। মেক্সিকোয় যাওয়া শখ আমার অনেক দিনে, সুযোগ পাইনি।
আঙ্কেল এত করে বলছেন। চাচি মানা করবেন না প্লিজ। জিনাও কিশোরের সঙ্গে সুর মেলালো। ওদের খাওয়ার দিকে আমি খেয়াল রাখবো নিজে। ঠিক আছে। আর অমত করলেন না মেরি চাচি। কিশোরের দিকে চেয়ে চোখ টিপল জিনা, মুখে রহস্যময় হাসি। হঠাৎ বুঝে ফেলল কিশোর ফাঁদে ফেলেছে ওদেরকে জিনা। বেশ কায়দা করে রাজি করিয়ে নিয়েছে। গাছ টাছ না গাছ কাটা না ছাই আসলে জিনার ইচ্ছে। একবার 3 গোয়েন্দাকে নিউ মেক্সিকোয় নিয়ে গিয়ে ফেলতে পারলে হয়। হারামি লোকটার রহস্য সমাধানে সাহায্য না করে যাবে কোথায়? নিজের উপর রেগে গেল কিশোর। এত সহজে ধরা দিল বলে। কিন্তু এখন আর পিছিয়ে আসার উপায় নেই। মেরি চাচিকে রাজি করাতে সে নিজেই চাপাচাপি করেছে। তবে অখুশি হওয়ারও কোনো কারণ নেই। রহস্যের পূজারী সে। রহস্যের গন্ধ পাচ্ছে। তাছাড়া রয়েছে নতুন দেশ দেখবার উন্মাদনা। চাচি, হাসিতে ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়েছে মোসার। মাকে আগে আপনি ফোন করে দিন, তারপর আমি গিয়ে বলবো। যাই লাইব্রেরিতে গিয়ে ছুটি নিয়ে আসি, রবিন বলল। চাচি, আমার মাকেও বলবেন। বাবাও মনে হয় বাসায় আছে এখন। সাইকেলের দিকে দৌড় দিল সে। সেদিকে চেয়ে হাসলেন চাচি। হ্যাঁ মিসেস পাশা, বললেন উইলসন। কিছু ভাববেন না, বেশি খাটাবো না ছেলেদের। মোটেও ভাবি না আমি, এসে বললেন মেরি চাচি। আদেও খাটাতে পারেন কিনা দেখেন। কিভাবে যে ফাঁকি দেবে টেরই পাবেন না। আপনার কি মনে হয় গাছ কাটার জন্য ওদের এত উৎসাহ? মোটেও না। মস্ত কোনো গাফলা আছে কোথাও। জিনার দিকে তাকালেন তিনি। চট করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল জিনা। 2, ওই যে টুইন লেকস, ঘোষণা করলেন মিস্টার উইলসন। বড় একটা এয়ার কন্ডিশন স্টেশন ওয়াগনে করে অ্যারিজোনা মরুভূমি পাড়ি দিচ্ছে ওরা। দক্ষিণ পশ্চিম মাথাচাড়া দিচ্ছে নিউ মেক্সিকোর পাহাড় চেয়ে নেই। পেছনের সিটে বসে উৎসুক হয়ে জানালা দিয়ে দেখছে ছেলেরা। পাকা চওড়া সড়কের শেষ মাথায় রুক্ষ পর্বতের কোলে সবুজে ছাওয়া একটা মরু উদ্যান যেন হঠাৎ করে গজিয়েছে। ধুলোয় ধূসর পথের ধারে কাঠের বাড়িঘর চোখে পড়ছে এখান থেকেই। আরো এগোলো গাড়ি। মেইন রোডের ধারে পথের দিকে মুখ করে রয়েছে মুদির দোকান, ওষুধের দোকান, খবরের কাগজের অফিস আর ছোট একটা লোহা লক্করের দোকান। শহরের কেন্দ্রে দোতলা একটা পাকা বাড়ি, কোর্ট হাউস। বাড়িটা সারিয়ে একটু দূরে পেট্রোল স্টেশন, তার উপরে টুইন লেকসের দমকল বাহিনীর অফিস। আগুন, হাত তুলে দেখালো মোসা। শহরের বাইরে এক জায়গায় ধোয়ার কুণ্ডলিতে কালো হয়ে গেছে বিকেলের আকাশ। ভয় নেই, ফিরে বলল জেনা। সামনে চাচার ছিটের পাশে বসেছে। করাত কলের চুলোর ধোয়া। এককালে খনিই ছিল এখানকার গরম ব্যবসা। গাড়ি চালাতে চালাতে বললেন মিস্টার উইলসন। এখন কাঠের কলই ভরসা। কাঠের ব্যবসায় টিকিয়ে রেখেছে শহরটাকে। অথচ 45 বছর আগে কি জমজমাট শহরই না ছিল। বেশি হট্টগোল আমার ভালো লাগে না, বলল মোসা। মন টেকে না, শান্তই ভালো। ক্ষণিকের জন্য ফিরে তাকালেন মিস্টার উইলসন। শান্ত? জি না। গপ্প দু একখানা শোনাও তোমার বন্ধুকে। টুইন লেকস শান্ত। হা, আমি বলতে চেয়েছি আগের টাকার গরম আর নেই এখন শহরটার। আমার গপ্প এখন একটাই। সামনের দিকে চেয়ে থেমে গেল জিনা। হাত তুলে দাঁড়িয়ে আছে এক মহিলা। গাড়ি থামালেন মিস্টার উইলসন। জিন্সের প্যান্ট আর লম্বা ঝুলওয়ালা পশমি শার্ট পরা এক মহিলাকে রাস্তা বেরোতে দিলেন। একটাই কথা, আবার বলল জিনা। হ্যারি,
ম্যাকার্থার একটা আস্ত ভণ্ড। নাক দিয়ে হাসি আর গোঙানির মাঝামাঝি একটা বিচিত্র শব্দ করলেন মিস্টার উইলসন। ব্রেক চেপে রেখে ফিরলেন ছেলেদের দিকে। দেখো, জিনার কথায় মিস্টার ম্যাক আর্থারের উপর গোয়েন্দাগিরি করতে চেও না। ও আমার পড়শি, আর পড়শির সঙ্গে মুখ কালাকালি ভালো না। তাছাড়া সুখ্যাতি আছে তার, তার উপর রয়েছে টাকা, প্রচুর টাকা। টুইন লেকস তার জন্মভূমি। এত বছর পরও তাই ফিরে এসেছে। আমাকে বলেছে ছেলেবেলায় খনি শহরের অনেক রোমাঞ্চকর গল্প শুনেছে মা বাবার মুখে। তখন থেকেই তার ইচ্ছে সুযোগ হলেই সে ফিরে আসবে এখানে। খনিটা কিনেছে তার কারণ এককালে তার বাবা কাজ করতো ওখানে। ওর কাজকর্ম আমার কাছে তো কই অস্বাভাবিক থাকে না। তাহলে খনির মুখ আবার খুলল কেন? তর্ক শুরু করলো জিনা। তাতে তোর মাথা ব্যথা কিসের? বললেন চাচা। তার খনির মুখ সে খুললো না বন্ধ করলো তাতে আর কার কি? খোঁজ খবর নিয়েছি আমি অনেক। লোকটার কোনো বদনাম শুনিনি। ছেলেদের দিকে চেয়ে হাসলেন। কেন দেখতে পারে না জানো? জিনাকে শার্টের কলার চেপে ধরে বের করে দিয়েছিল ম্যাক আর্থার। তারপর থেকে যত রাগ। তবে অন্যায় কিছু করেননি সে। তাহলে আমিই তো গিয়ে ধরতাম। কয়েক বছর আগে ওই খনিতে পড়ে এক মহিলা মরেছে। দুর্ঘটনা আরও ঘটতে পারে। জিনাকে সেজন্যই বের করে দিয়েছে সে। হেসে ফেলল মুসা। কি শুনছি জিনা? তোমাকে নাকি ঘাড় ধরে? চুপ! রাগে কেঁপে উঠল জিনার গলা। জিনাকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে একজন লোক। দৃশ্যটা কল্পনা করে কিশোরও হাসি চাপতে পারছে না। বুঝতে পারছে এজন্যই চাচাকে ভজিয়ে ভাজিয়ে রকি বিছে নিয়ে গেছে জিনা। তিন গোয়েন্দাকে দাওয়াত করে এনেছে ম্যাক আর্থারের উপর প্রতিশোধ নিতে। এক একা কুলিয়ে উঠতে পারেনি। বেটা আস্ত ভণ্ড, চেঁচিয়ে বলল আবার জিনা। একটু পাগলাটে হতে পারে, কিশোর বলল। কোটিপতিদের কেউ কেউ যেমন হয়। তাতে দোষের কিছু আছে? বললেন মিস্টার উইলসন। ব্রেক ছেড়ে গাড়ি চালু করে দিলেন আবার। জিনা, আমি চাই না ভদ্রলোককে তুমি বিরক্ত করো। তোমাদেরও বলে রাখলাম কিশোর। একটা কাঠের ব্রিজের উপর উঠল গাড়ি। ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে। নিচে সরু খাল। দুই মাথা গিয়ে পড়েছে দুটো খুদে রোদে, পুকুরই বলা চলে। ছেলেরা অনুমান করল জোড়া রোদের জন্যেই নাম হয়েছে টুইন লেকস। পুলের পরে একটা কাঁচা রাস্তায় নামলো গাড়ি। পেছনে ধুলোর মেঘ উড়িয়ে চলল। মাইলখানেক দূরে পথের বায়ে সবুজ ক্ষেত। আর ওপরে একটা খোলা গেট দেখা গেল। তার ওপাশে কয়েকটা বাড়িঘর। একটা বাড়ি নতুন রং করা হয়েছে, বাকিগুলো পুরানো। দেখে মনে হয় না মানুষ থাকে। গতি কমালেন মিস্টার উইলসন। হর্ন বাজালেন একজন লম্বা হালকা পাতলা মহিলাকে উদ্দেশ্য করে। ছোট একটা বাড়ির সামনে বাগানে পানি দিচ্ছেন তিনি। মিসেস ফিল্টার, ছেলেদেরকে বলল জিনা। হেসে হাত নাড়লেন মহিলা। পরনে ঢিলা পাজামা, গায়ে সাদা শার্ট, গলায় নীল কান্তমণি খচিত রূপার একটা বেশ বড়সড় হার। ধূসর চুলে রূপালি ছোপ লেগেছে। বয়স 60-এর কাছাকাছি। কিন্তু হুঁশ নেড়ে যেভাবে পানি দিচ্ছেন, ক্ষিপ্ততা দেখে মনে হয় না এত বয়স। এই শহরের সুদিনকালে এখানে জন্মেছিলেন মহিলা, জিনা বলল। খনির সুপারিনটেন্ডেন্টকে বিয়ে করেছিলেন। খনি বন্ধ হয়ে যাওয়ার পর চলে গিয়েছিলেন দুজনেই। স্বামীর মৃত্যুর পর ফিনিক্সে এক দোকানে কাজ নিলেন মহিলা। টাকাটুকা জমিয়ে চাকরি ছেড়ে এখানে ফিরে এসেছেন বাকি জীবনটা শান্তিতে কাটাতে। যে বাড়িতে বউ হয়ে ঢুকেছিলেন বিক্রি করে চলে যেতে বাধ্য হয়েছিলেন, সেটাই কিনে নিয়েছেন আবার। আরও কিছু জায়গা কিনেছেন মহিলা, বোধহয় পুরানো দিনের স্মৃতি ধরে রাখার জন্যই। ভুলেও
কখনো ব্যবহার করেন না ওগুলো। ম্যাক আর্থারের সঙ্গে মহিলার যথেষ্ট মিল দেখা যাচ্ছে, বলল রবিন। না না, জোর গলায় বলল জিনা। মহিলা খুব ভালো। আসলে এখানে যারা ফিরে আসে তাদের এক একজনের সঙ্গে আরেকজনের মিল থাকে বলে নইলসন। টুইন লেক্সকে একবার ভালোবেসে ফেললে দুনিয়ার আর কোথাও গিয়ে শান্তি নেই। ফিরে আসার জন্যে খালি আনচান করে মন। শেষ বয়স কাটানোর এত চমৎকার জায়গা কমে আছে। গেটের সামনে এনে গাড়ি থামালেন। হাত তুলে দেখালেন পথটা গিয়ে শেষ হয়েছে পর্বতের উপত্যকায়। ওটা পশ্চিম। তার বাইরে পোয়াটাক মাইল দূরে কালো কালো রং করা কাঠের বেড়া। ওটাই খনিমুখ। আর ওই যে কেবিনটা, ওটাতে থাকে ম্যাক আর্থার। পেছনে যে বিল্ডিংটা, ওটাও তার। আগে ওখানে খনির নানা রকম কাজকর্ম হতো। গেটের ভেতরে গাড়ি ঢোকালেন তিনি। মাটির রাস্তা, তাতে চাকার গভীর খাঁজ। চলার সময় আপনা আপনি চাকা ঢুকে যায় খাঁজের মধ্যে, সরানো কঠিন। পথের দুধারে সারি সারি নবীন ক্রিসমাস গাছ। বেড়া দিয়ে একটা পশু রাখার খোয়ারের পাশ কাটিয়ে এলো গাড়ি। ভেতরে গোটা চারে ঘোড়া ঘাস খাচ্ছে। ওগুলোর মাঝে জিনার কমেটকে চিনতে পারল তিন গোয়েন্দা। আরও পরে বাই সুন্দর একটা রান্স হাউস, ছোট ছোট গাছ ঘিরে রেখেছে। সিডার লাল রঙের উপর সাদা অলঙ্করণ। চারপাশে সবুজের মাঝে ছবির মতো লাগছে বাড়িটাকে। পথের শেষ মাথায় ভাঙাচোরা পুরানো একটা গোলা বাড়ি। কতকাল আগে রং করা হয়েছিল এখন আর বোঝা যায় না। রান্স হাউসের সামনে এনে গাড়ি রাখলেন উইলসন। হাই তুললেন। আর মোড়া ভাঙছেন। আউফ, বাড়ি এলাম। গাড়ি থেকে নামলো ছেলেরা। আশপাশ দেখছে। গোলাবাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা পিক আপ ট্রাক, ধুলোয় মাখামাখি। বাড়ির এক পাশে তারের বেড়া দেয়া খানিকটা জায়গা। একাংশ চোখে পড়ছে, ভেতরে কয়েকটা মুরগি। গাড়ি থেকে নামলেন উইলসন। তাজা ডিম পছন্দ আমার, মুরগির খোয়ার দেখিয়ে বললেন। সকালে মোরগের ডাকে ঘুম ভাঙার মাঝে এক ধরনের আনন্দ আছে, খুব শান্তি। আমার মোরগটার ধারণা রাত্রি তাড়ানোর দায়িত্বটা বুঝি তারই উপর বর্তেছে। ভোর না হতেই চেঁচিয়ে পাড়া মাথায় করে। আমার খুব ভালো লাগে। মনিবের কথার জবাবেই যেন বাড়ির পেছন থেকে শোনা গেল তার কণ্ঠ। ডাক নয়, উত্তেজিত চিৎকার। এক সেকেন্ড পরেই যেন একসঙ্গে কেঁপে গেল সবকটা মোরগ মুরগি, বাচ্চা কাচ্চা সব। পরক্ষণে শটগানের বিকট শব্দ। চেঁচিয়ে উঠে হুমড়ি খেয়ে পড়ল মোসা। দুহাতে মাথা ঢাকলো। গাড়ির আড়ালে মাথা নুয়ে ফেলল কিশোর আর রবিন। মুরগির খাবারের ওদিক থেকে তীব্র গতিতে ছুটে আসছে একটা বিরাট ছায়া। পলকের জন্য কিশোরের চোখে পড়ল এক সারি ঝকঝকে ধারালো দাঁত আর কালো দুটো চোখ। পরক্ষণেই ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে গায়ের উপর দিয়ে লাফিয়ে চলে গেল জানোয়ারটা। হারিয়ে গেল পশ্চিমে ক্রিসমাস ক্ষেতের ভেতরে। 3. শান্তির রাজ্যে স্বাগতম। বেদম হাসিতে দুলছে জিনা। বিকেলে শান্ত নীরবতা ধীরে ধীরে নেমে এলো আবার রান্স হাউজে। উঠে দাঁড়িয়ে চোখ মিটমিট করলো মুসা। খাইছিল কি ওটা? কিছু না, টিটকারির ভঙ্গিতে বলল জিনা। বিশিষ্ট ভদ্রলোক জনাব হ্যারি ম্যাক আর্থারের শিকারী কুকুর মুরগি চুরির তালে ছিল। কিশোর উঠে দাঁড়াচ্ছে, সেদিকে তাকিয়ে বলল, বেড়ার নিচ দিয়ে শীত কেটে ঢোকার চেষ্টা করে। কয়েকবারই করেছে এরকম। মুরগিগুলো চেঁচামেচি শুরু করে দেয়। শটগান নিয়ে ছুটে বেরোয় ভিকি খালা। আজও ফাঁকা গুলিই ছুড়েছে। কিন্তু এই অত্যাচার চলতে থাকলে কপালে দুঃখ আছে কুত্তাটার। সররা দিয়ে পাছার চামড়া ঝাঁঝরা করে দেবে। ভিকি খালা? জিজ্ঞেস করল রবিন। আমাদের কাজের লোক, জানালেন উইলসন।
গোলাবাড়ির ওপাশ থেকে বেরিয়ে এলো মোটা সোটা এবং মেক্সিকান মহিলা, কালো চুল, সুতার পোশাক পরনে, গলা আর হাতার কাছটায় এমব্রয়ডারি করা উজ্জ্বল রঙের বড় বড় ফুল, হাতে একটা শটগান। এই যে সিনার উইলসন, চেঁচিয়ে বলল ভিকি। জিনাও এসেছো, খুব ভালো হয়েছে, তোমরা না থাকলে কেমন খালি খালি লাগে। উইলসন হাসলেন। সেজন্যই পূর্ণ করে রেখেছ নাকি? ওই কুত্তাটার কথা আর বলবেন না, ঝাঁঝালো কণ্ঠে বলল ভিকি। আজ তো চোর। স্বভাব বদলে যাবে ভেবো না, হাসি মুখে বললেন উইলসন। আকাশে গোলাগুলি চালিয়ে যাও, চুরি না ছেড়ে যাবে কোথায় বেটা? হ্যাঁ ভিকি, এরা জিনার বন্ধু, কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মুসা আমান। হপ্তা 2 বেড়াবে আমাদের এখানে। ওমা, তাই নাকি? উজ্জ্বল হয়ে উঠল ভিকির কালো চোখ। খুব ভালো, খুব ভালো। বাড়িতে একদল বাচ্চা কাচ্চা না থাকলে ভালো লাগে। এসো, আমি খাবার ব্যবস্থা করছি। এত দূর এসেছো, নিশ্চয় খিদে পেয়েছে। রান্স হাউজের ভেতরে ঢুকে গেল ভিকি। সত্যি খিদে পেয়েছে তো তোমাদের? বললেন উইলসন। ভিকির সামনে কম খেলে চলবে না, রেগে যাবে। কিচ্ছু ভাববেন না, অভয় দিল মুসা। আন্তরিক হাসিতে দাঁত বেরিয়ে পড়েছে। কখনো যাতে না রাগে সেই ব্যবস্থাই করব। গাড়ি থেকে সুটকেসগুলো নামিয়ে বারান্দায় রাখতে শুরু করলেন উইলসন। তাড়াতাড়ি তাকে সাহায্য করতে এগোলো 3 গোয়েন্দা। কয়েক মিনিট পর খোলামেলা বিশাল লিভিং রুমের উপরে দোতলার বড় একটা ব্যাক রুমে জিনিসপত্র নিয়ে এলো ওরা। জিনার ঘর নিচে, চাচার ঘরের পাশে। বিকির ছোট একটা অ্যাপয়েন্টমেন্ট আছে রান্নাঘরের পেছনে। গোসল করবে তোমরা? জিজ্ঞেস করলেন উইলসন। বেশি দেরি করো না, ডিনারের আগেই আশপাশটা ঘুরিয়ে দেখাতে চাই তোমাদের। আলমারিতে কাপড় গোছাচ্ছিল মুসা। উইলসনের কথা শুনে গোছানোর আগ্রহ নষ্ট হয়ে গেল। টান দিয়ে বড় একটা তোয়ালে নিয়ে বলল, পরেও গোছানো যাবে, আগে আপনার সঙ্গেই যাই। বাথরুমের দিকে রওনা হলো সে। খানিক বাদে জিনা আর তার চাচার সঙ্গে বেরোলো 3 গোয়েন্দা। উপরে নিউ মেক্সিকোর পরিষ্কার নীল খোলা আকাশ। জিনার হাতে ইয়া বড় বড় 2 টুকরো চিনি। গাড়িপথ ধরে প্রায় দৌড়ে চলল ঘোড়ার খোয়ারের দিকে। ডাকছে কমেট, কমেট। ডাক শুনে ফিরে তাকালো ঘোড়াটা। দৌড়ে এলো বেড়ার কাছে, গলা বাড়িয়ে দিল বেড়ার বাইরে। আনন্দে নাক দিয়ে বিচিত্র শব্দ করছে। গলা জড়িয়ে ধরে আদর করলো জিনা। দেখো না কাণ্ড। হাসলেন উইলসন। 2 দিন মাত্র হয়েছে, অথচ মনে হচ্ছে কত যুগ একে দেখেনি। ওরা থাকুক, তোমরা এসো, গাছছাটা ছুরি দেখবে। পিকআপের পাশ কাটিয়ে গোলাবাড়ির কাছে চলে এলো ওরা। দরজা খুললেন উইলসন। শুকনো খড়ের গন্ধ লাগলো নাকে। উকি দিয়ে দেখলো ছেলেরা। ঘরের কোণে গাদা করে রাখা আছে খড়ের বোঝা। দেয়ালের হুক থেকে ঝুলছে হোস পাইপের কয়েল। খন্তা, কোদাল, বেলসা, বড় কাছি আর নানা রকম দরকারি যন্ত্রপাতি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটা ওয়ার্ক বেঞ্চের পাশে। কাছে একটা রাঞ্চে রাখা আছে 5টা বড় বড় ভোদালির মতো ছুরি। বাড়িতে বাগানের গাছ তো কাছি দিয়েই ছাটি, মুসা বলল। সে অল্প কয়েকটা গাছের বেলায় সম্ভব, বুঝিয়ে বললেন উইলসন। কিন্তু হাজার হাজার ক্রিসমাস গাছ কাঁচি দিয়ে ছাড়তে অনেক সময় লাগবে। ছুরি দিয়ে কোপানো ছাড়া উপায় নেই। তাছাড়া ছুরি দিয়ে এক কোপে উপর নিচের অনেকগুলো ডাল তুমি ছেঁটে ফেলতে পারছো। তাতে সমান হয় বেশি, কাঁচি দিয়ে সেটা হয় না। রাঁচ থেকে একটা ছুরি নিয়ে এলেন তিনি।
আপনা আপনি সুন্দর হয় না ক্রিসমাস ট্রি, নিয়মিত যত্ন লাগে। বছর তিনেক আগে জায়গাটা যখন কিনলাম তখন ভাবতাম এ আর কি, কয়েকটা চারা মাটিতে পুঁতে দিলেই হলো, নিজে নিজেই বড় হয়ে সাইজ মতো হয়ে যাবে। এখন বুঝি কত কঠিন। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয়, ডাল পাতা ছাড়তে হয়, আর রোজ পানি দেয়া তো আছেই। ছুরি চালানো কিন্তু সহজ ভেব না। কিভাবে চালাতে হয় দেখালেন তিনি। এই যে এভাবে ধরে উপর থেকে নিচে এভাবে কোপ মারতে হয়, সাই করে বাতাস কাটলো, তীক্ষ্ণ ধার ফলা। খুব সাবধানে কোপাতে হয়। বেশি নিচে যদি নামিয়ে ফেলো পায়ে এসে লাগবে, ফিরে যাবে। পারবে তো? পারবো, বলল মূসা। সাবধানে আবার জায়গা মতো ছুরিটা রেখে দিলেন উইলসন। গোলাবাড়ির একধারে ফেলে রাখা অনেক পুরনো একটা গাড়ি দেখালেন। নিরেট রবারে তৈরি চাকা, ফাঁপা টায়ার নয়। নতুন আরেকটা গোলাঘর বানাবো। এই গাড়িটারও একটা ব্যবস্থা করব তখন। কাছে গিয়ে গাড়ির খোলা একটা জানালা দিয়ে ভেতরে উকি দিল কিশোর। কুঁচকে গেছে সিটের কালো চামড়ার কভার, নগ্ন হয়ে বেরিয়ে আছে কাঠের মেঝে। টি মডেলের ফোর্ড না? ফিরে জিজ্ঞেস করলো সে। হ্যাঁ, বললেন উইলসন। বাড়িটা যখন কিনি তার আগে থেকেই ছিল, ভাও পেয়েছি। ওখানেই ছিল ওটা, খড়ের তলায় চাপা পড়েছিল। খড় সরিয়েছি, কিন্তু গাড়িটার কিছু করতে পারিনি, সময়ই পাই না। তবে ঠিকঠাক করব। মডেলটি এখন প্রাগৈতিহাসিক জিনিস, সংরক্ষণের বস্তু। দরজায় দেখা দিল জিনা, ঘোষণা করল মহামান্য হ্যারি ম্যাক আর্থার তাশরিফ রাখছেন। আহ জিনা, একটু ভদ্রভাবে কথা বলো, বিরক্ত হলেন উইলসন। দেখিস তার সামনে আবার কিছু বলে বসিস না। চুপ করে রইল জিনা। বাইরে পায়ের আওয়াজ হলো, ডাক শোনা গেল। মিস্টার উইলসন, এই যে এখানে, সাড়া দিলেন তিনি। হালকা পাতলা একজন লোক উকি দিল দরজায়। মাথায় সোনালি চুল, বয়স 40-এর কাছাকাছি। পরনের জিন্স এতই নতুন, কাপড়ের খসখসে ভাবও কাটেনি। চকচকে পালিশ করা বুটে মুখ দেখা যাবে যেন। গায়ের ওয়েস্টার্ন শার্টটা যেন এইমাত্র প্যাকেট ছিঁড়ে খুলে পরে এসেছেন। এগিয়ে গেলেন উইলসন, হাত মেলালেন দুজনে। কুকুরের অসদাচরণের জন্য ক্ষমা চাইল ম্যাক আর্থার। লোকটার পরিচ্ছদ আর কথাবার্তায় একটা ব্যাপার শিওর হলো কিশোর। মেয়েকে একটা ভাব রয়েছে তার মধ্যে, একেবারে বানিয়ে বলেনি জিনা। কিন্তু আরেকটা প্রশ্নও জাগছে কিশোরের মনে। টুইন লেক্সের মতো জায়গায় এই সুন্দর বিকেলে এছাড়া আর কি পোশাক পরতে পারত ম্যাক আর্থার? এমনও তো হতে পারে এখানে আসার আগে ওরকম কাপড় আর কোনো দিন পরেনি সে। আসার সময় নতুন কিনে নিয়ে এসেছে। ওগুলো পুরানো হতে তো সময় লাগবে। শেকল দিয়ে বেঁধে রেখেছি শয়তানটাকে, বলল ম্যাক আর্থার। আর জ্বালাবে না আপনাকে? আরে না না, এটা কিছু না, তাড়াতাড়ি বললেন উইলসন। পোষা জন্তু, জানোয়ার থাকলে ওরকম একাত্র অত্যাচার করেই। সেটা নিয়ে মাইন্ড করে বসে থাকলে চলে নাকি? ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন উইলসন। ম্যাক আর্থারের প্রতি অবজ্ঞা দেখিয়ে আকাশের দিকে চেয়ে রইল জিনা। ব্যাপারটা লক্ষ্য করলো ম্যাক আর্থার। হাসি হাসি পরিষ্কার নীল চোখের দ্বারা কঠিন হয়ে গেল চকিতের জন্যে। তারপর জিনার শরীর ভেদ করে যেন তার দৃষ্টি গিয়ে পড়ল মডেল টি এর দিকে। আরে দারুণ একটা গাড়ি, দুর্লভ জিনিস। একটু আগে এটার কথাই বলছিলাম ছেলেদেরকে। সময় বের করে শিগগিরই ঠিকঠাক করে নেব। এগিয়ে গিয়ে গাড়িটার গায়ে হাত রাখলো ম্যাক আর্থার। হ্যারি ম্যাক আর্থার! হঠাৎ চেঁচিয়ে উঠল মূসা। নামটা আগেও শুনেছি মনে হচ্ছে। তাই নাকি? ফিরে তাকালো লোকটা। সিনেমায় কাজ করে আমার বাবা। কিছুদিন আগে খাবার টেবিলে বসে আপনার কথা বলছিল। একটা ছবি বানাচ্ছে এখন, তাতে নাকি একটা পুরানো রিও গাড়ি দরকার। কোথাও পায় না।
শেষে নাকি আপনার কাছ থেকে চেয়ে এনেছে। পুরানো গাড়ি কালেকশনের বাতিক আছে আপনার, তাই নাকি? ও হা হা, ঠিকই। অন্যমনস্ক হয়ে গিয়েছিল যেন ম্যাকআর্থার। আপনার সংগ্রহের কথা বলছিল বাবা। বিরাট এক প্রাইভেট গ্যারেজ নাকি আছে আপনার? একজন ফুল টাইম মেকানিক রেখে দিয়েছেন বেতন করে। ওর কাজ শুধু গাড়িগুলোকে সবসময় সচল রাখা। সাধারণ কাজ, কিন্তু গাড়ি এত বেশি, তাতেই নাকি হিমশিম খেয়ে যায় বেচারা। হ্যাঁ, সাধারণ বলছো কেন? কাজটা কঠিনই। পুরানো ইঞ্জিন আধুনিক মেশিনের মতো ভালো না, সচল রাখা যথেষ্ট কঠিন। রানিং বাগ ছবিতে আপনার সিলভার ক্লাউডটাই তো ব্যবহার হয়েছিল। সিলভার ক্লাউড? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্টুডিওকে ধার দিয়েছিলাম, বেশি দিন আগের কথা নয়। সিলভার ক্লাউড, বলে উঠলেন উইলসন। আমার মডেল টিও তো ওটার কাছে নাতি। শুরুতে অত পুরানো গাড়ি আমারও ছিল না, বিনীত কণ্ঠে বলল ম্যাকআর্থার। তবে একবার নেশা পেয়ে বসলে কোত্থেকে জানি জোগাড় হয়ে যায়। কেনা শুরু করলেই টের পাবেন। এই গোলাঘরে কুলাবে না তখন আর। হয় নতুন বানাতে হবে, কিংবা বাড়াতে হবে। নতুন আরেকটা গোলাঘর বানানোর কথা এমনিতেও ভাবছি, বললেন উইলসন। কথা বলতে বলতে বেরিয়ে গেলেন দুজনে। হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছেন উইলসন কোন জায়গায় কত বড় করে বানাবেন ঘরটা, পুরনোটার কি করবেন। কি মনে হলো? দুজনে দূরে চলে গেলে বলল জিনা। এরকম ভণ্ড আর দেখেছ? কাপড় চোপড় নতুন, বলল মুসা। তাতে কি? নামটা চেনা চেনা লাগছিল। মডেলটির প্রতি আগ্রহ দেখে মনে পড়ে গেল। বাবা বলেছে লোকটার অনেক টাকা, এমনিতেও পাগল, গাড়িরও পাগল। ম্যানডেভিল ক্যানিয়নে নাকি মস্ত বাড়ি আছে তার, 10 ফুট উঁচু দেয়ালে ঘেরা। মৃদু কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল কিশোর। কিন্তু রানিং বাগের জন্যে তার সিলভার ক্লাউড ধার দেয়নি, বলল সে। ফিল্ম ফ্যান পত্রিকায় গাড়িটার উপর একটা আর্টিকেল বেরিয়েছিল। ম্যাক আর্থারের গাড়ি নয়, ওটা ছিল জোনাথন হ্যামিল্টনের। ছবির খরচও তিনিই দিয়েছেন। আর ছবিটা আজকের নয়, বহু আগের। কেউ তর্ক করল না। ওরা জানে, না জেনে কোনো কথা বলে না কিশোর। ও যখন বলছে ঠিকই বলছে। লাফিয়ে উঠল জিনা। কি বলেছিলাম? বেটা একটা ভণ্ড, মিথ্যুক। হাসল কিশোর। তা বলা যায় না জিনা। হ্যারি ম্যাক আর্থারের অনেকগুলো গাড়ি আছে। তার মধ্যে একটা গাড়ি কখন কাকে ধার দিল না দিল মনে না থাকলে দোষ দেয়া যায় না। তাছাড়া তার কাছেই গাড়ি চেয়েছে স্টুডিও, এমন নাও হতে পারে। হয়তো তার কোনো কর্মচারী গাড়ির ব্যাপারগুলো দেখাশোনা করে। হয়তো তার মেকানিকের উপরই রয়েছে এ দায়িত্ব। আমার বিশ্বাস হয় না। গোয়ারের মতো হাত নাড়ল জিনা। আকস্মাৎ পরিবেশটাই কেমন জানি বদলে গেল। অস্বস্তিকর নীরবতা। সহজ করে দিল ভিকি ডিনারের জন্যে ডাক দিয়ে।